বিশ্ব প্রমোট করছে গ্লোবাল ভিলেজ ফর্মুলা। আর আমাদের আজকের আলোচনা কাঁটাতারের বেড়া নিয়ে। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ অর্থাৎ ডি-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। তারা যুক্ত আছেন, তাদের সাথে কথা বলে নেব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি মোহাম্মদ জগলুল আহসানকে দিয়ে শুরুটা করতে চাই। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে নিরাপত্তা। দুদেশের নিরাপত্তায় এই বেড়া দেওয়ার ভূমিকা কি হবে বলে একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং যেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে এবং যেটা কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং এটা নতুন সরকার সেখানে এসে ঘোষণা দিয়েছেন। তো এখানে বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। শুভেন্দু যিনি ক্ষমতায় এসেছেন তার সম্পর্কে আমার তেমন স্টাডি নেই, তো জানি যেটা উনি আগে মমতা ব্যানার্জির সাথেই ছিলেন। এখন বিজেপি যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের দলের হয়ে উনি বিজয়ী হয়েছেন। তো এখানে কিন্তু বুঝতে হবে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা সবসময় একটা ধর্মীয় সেন্টিমেন্টকে, আমাদের এখানে যারা আছে তারাও সেটা করে, যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলটা আছে। তো যেটা হচ্ছে যে উনি এটা করেছেন একটা হাইপ তোলার জন্য, যে সেখানে তাকে হিন্দুত্ববাদী যারা আছে তারা, বা আপনারা জানেন বিজেপি একটা হিন্দু ধর্মভিত্তিক দল, বা তারা যেটা হিন্দুইজম প্রমোট করে, তো তাদের পক্ষ হয়ে তারা একটা হাইপ তোলার জন্য উনি এটা করেছে। বাট যেটা হয় আর কি, যে একটা ফলস ফ্ল্যাগ বা রিজন দেখাতে হবে যে নিরাপত্তা এবং ওই চোরাচালানি বন্ধের জন্য। তো এখন আসছে যে প্রশ্নটা আপনি বললেন, যে কথাটা, যে গ্লোবালাইজেশনের যুগে যেখানে ফিজিক্যাল বর্ডারই উঠে যাচ্ছে, ইউরোপে যেখানে ফিজিক্যাল বর্ডার ভ্যানিশ হয়ে গেছে, এবং গ্লোবালাইজেশনের যুগে যখন ভার্চুয়াল বর্ডারের চিন্তা করা হচ্ছে, তখন উনি একটা মানে এনেছেন, যে রিজন এনেছেন যে নিরাপত্তা জনিত কারণে এটা করা হচ্ছে আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে যে যে এখানে কাঁটাতারে বেড়া দিতেই পারে যদি আন্তর্জাতিক আইন যেটা আছে যে ১৫০ গজের ভিতরে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া দেওয়া যাবে না, সেটা মেনে যদি উনি সেটা করেন তো সেটা করতে পারে। এবং আমাদের দলের বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে এটা একটা আঞ্চলিক বা একটা প্রাদেশিক সরকারের স্টেটমেন্ট, বা কেন্দ্রীয় থেকে কোনো যেহেতু ফরমালি কোনো ঘোষণা আসেনি, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি কেন্দ্র সরকার কোনোভাবে ফরমালি জানায় তাহলে আমাদের সরকারের পক্ষ থেকে একটা অবস্থান জানানোর জন্য, যে ১৫০ গজের ভিতরে যদি না হয়। আর শুভেন্দু বা ওপাশে বিজেপির যারা করছেন এটা টোটালি একটা পলিটিক্যাল স্টান্ট, এবং তারা যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যেগুলো যা করে আর কি, যে সেখানে হিন্দুইজমের সাপোর্টার যারা আছে তাদেরকে চাঙ্গা করার জন্য, তাদেরকে মানে একটু উত্তেজিত করার জন্য এই ব্যাপারটা করেছে। বাট আমাদের কনসার্ন যেটা আছে, যে আমাদের এদিকে আবার মানে আমাদের দেশে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারা যেন এতে উত্তেজিত না হয়ে আবার কিছু করে না বসে। তো সেই ক্ষেত্রে একটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপার আছে। আর চোরাচালান বা অন্যান্য জিনিস যেটা বলছেন বা যে রিজনটা তারা দেখাচ্ছে, সেটা ইট ফাইন্ডস ইটস ওন ওয়ে। আপনি প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যেও বাণিজ্য হয়, কারণ আপনি যে জিনিসটা এই পারে সস্তা সেটা ওপার থেকে আসবে, আর যেটা ওপারে সস্তা, যেমন প্রাণের জিনিসপত্র অনেক যায়, আবার আমাদের এখানে ড্রাগসের কিছু ব্যাপার আছে সেগুলো যায়। যেমন আপনি কাঁটাতারের বেড়া যতই দেন, গরু কিভাবে নিয়ে আসে দেখেছেন? যে যদি খেয়াল করে থাকেন ভিডিও দেখবেন আপনারা, যে বাঁশের ওই কপিকল টাইপ বানিয়ে উঁচা করে কাঁটাতার পার করে নিয়ে আসছে, বিকজ দ্যাটস দ্য ইফেক্ট অফ ইকোনমি। আবার আফ্রিকার অনেক দেশে দেখবেন বর্ডার আছে লম্বা লম্বা, ইংরেজরা করে দিয়ে আসছে স্ট্রেইট বর্ডার, কিন্তু দুই পারের কালচারাল লিঙ্কেজ এত স্ট্রং যে এই পারের লোকজন ওপারে যাবেই, ও পারের লোকজন এই পারে আসবেই। তো ওই জিনিসগুলো কাঁটাতার দিয়ে বন্ধ করা যাবে না। আর এই আধুনিক যুগে যেখানে ভার্চুয়াল বর্ডারের চিন্তা করা হচ্ছে, সেখানে এই ধরনের কাঁটাতার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা ভাবনা
মানে খুবই প্রাচীন বা আগের যে ওই ফিজিক্যাল বাউন্ডারি যখন ছিল, যে স্টেট সিকিউরিটি মানে হচ্ছে আপনার বাউন্ডারিটাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর আগে ছিল যে দুর্গ বানানো হতো, ওয়াল দেওয়া হতো, চীনে ওয়াল দেওয়া হয়েছে, কিন্তু নো ওয়াল, নো ব্যারিয়ার কুড প্রিভেন্ট দিস থিংস। চীনের সেই প্রাচীর পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা এরকম বার্লিনের প্রাচীর সম্পর্কেও জানি। আরিফুজ্জামান মামুনের কাছ থেকে একটু ঘুরে আসি, আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। আরিফুজ্জামান মামুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কিভাবে প্রভাব ফেলতে পারে, কি বলছে আপনার পর্যবেক্ষণ? আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমে একটি কথা বলছিলেন, যখন আমরা এখন এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন আমরা মানবিক বিশ্বের কথা বলি, মানবতার কথা বলি। আর আপনি দেখেন, আমরা যখন পৃথিবীর কোন আন্তর্জাতিক আইন এই সীমান্ত হত্যাকে সমর্থন করে না, এটা কোনোভাবেই করে না। আপনি কি শুনেছেন পৃথিবীর কোন মানবাধিকার সনদ বলেছে যে সন্দেহ হলেই গুলি করো? না, এটা কখনোই বলে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখেন পাকিস্তানের সাথে কিন্তু ভারতের সীমান্ত আছে। আপনি কি শুনেছেন কখনো যে সেখানে একজন মানুষ মারা গেছে, বা একজন পাকিস্তানি মারা গেছে, বা ইন্ডিয়ান মারা গেছে? এটা শুনেছেন? কিন্তু তারা কিন্তু সবচাইতে বৈরী দুটি দেশ, ভারত পাকিস্তান। সেই জায়গায় দাঁড়িয়ে দেখেন আমাদের 2000 আপনি যে পশ্চিমবঙ্গ সরকার, যে এখন বিজেপি যে সরকার গঠিত হলো, তাদের কিন্তু নির্বাচনী প্রচারণার মূল ইস্যু ছিল কিন্তু এই কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, বা এদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং এদেরকে বাংলাদেশে ইয়ে করা হবে। এবং শুভেন্দু এবং বিজেপির মূল এজেন্ডাই ছিল এই কথিত বাংলাদেশি ইস্যুটা। এটাকে প্রচার করে এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমেই কিন্তু বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাজনৈতিক মেরুকরণটা জিয়ে রাখার জন্য, তাদের আভ্যন্তরীণ যে রাজনীতি, সেটাকে জিয়ে রাখার জন্যই আমি মনে করি যে শুভেন্দু অধিকারী, যে পশ্চিমবঙ্গের যে নতুন মুখ্যমন্ত্রী, তিনি এই কাঁটাতারের বেড়াগুলোর কথা বলছেন। উনি ঠিক আমরা বর্ডারের কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনি বলছিলেন যে দুই দেশের সম্পর্কে, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের যে একটা ইয়ে তৈরি হয়েছিল, শীতলতা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। সেই জায়গায় এই যে হত্যা, সীমান্ত হত্যা, এটা কিন্তু একটা বিস্ফোরক হয়ে দেখা দিবে। আমি মনে করি, দেখেন সম্পর্ক উন্নত একতরফা হয় না, বন্ধুত্ব একতরফা হয় না। আপনি যদি বন্ধুত্বকে উন্নত করতে চান, তাহলে কিন্তু সম্পর্কের উন্নয়ন করতে হবে। আর হচ্ছে দেখেন, দুই দেশের যে জনগণের এই যে সীমান্ত হত্যা, এই যে দুই দেশের জনগণের যে পারিপার্শ্বিক বিশ্বাস, এটাকে ক্ষতিগ্রস্ত করে। আর এটাকে যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে আপনি কোন সম্পর্কে আর সীমান্ত আমরা আন্তরিক যোগাযোগের আপনার কাছে নিশ্চয়ই ফিরবো আবারও। মোহাম্মদ জগলুল হাসানের কাছে চলে যেতে চাই। আমরা সংবাদেও যেটি জানছিলাম যে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ আলোচনা করবে, এবং পাশাপাশি আমরা এরকমও শুনছিলাম প্রধানমন্ত্রী, যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি বলেছেন যে কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশ এখন আর চিন্তিত না, বাংলাদেশ এখন আর সেই দেশ নেই যে ভয় পাবে কাঁটাতারের বেড়াকে। এ নিয়ে যদি আপনার মন্তব্য শুনি, যে এই জাতীয় যে আলোচনা, কূটনৈতিক চ্যানেলের যেসব আলোচনা, কি ধরনের আসলে ফলাফল নিয়ে আসে? আমাকে প্রশ্ন করছেন? জি জি। ও আচ্ছা, সরি, ইফ ইউ কাম अगेन কাইন্ডলি। ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ আলোচনা করবে, যেটি আমরা আসলে আজ দিনভর খবরে জেনেছি। আমি একটু জানতে চাইছিলাম যে এই জাতীয় এই যে কূটনৈতিক চ্যানেলের যেসব আলোচনা, এগুলো আসলে কি ধরনের ফলাফল নিয়ে আসে? এই ক্ষেত্রে ফলাফলটা কেমন হবে? এই আলোচনা আসলে কোন দিকে মোড় নেবে, কি মনে করেন? ধন্যবাদ। তো যেটা আমার আগের বক্তা বলে গেলেন, যে এই কাঁটাতারের বেড়া নিয়ে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এই যুগে, যেটা আমিও বলেছি। তো কূটনৈতিক চ্যানেলে অবশ্যই কূটনৈতিক একটা স্পেস বা উইন্ডো থাকতে হবে, যেখানে দুই দেশের পার্শ্ববর্তী দেশে বর্ডার থাকলে এই ধরনের বর্ডার স্কিরমিশেস বা টেনশন, এটা নর্মাল ব্যাপার। বাট সুপ্রতিবেশী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হলে সবসময় কথা বলতে হবে। এবং কূটনৈতিক চ্যানেলে যখন আলোচনাগুলো হবে,
এবং ভারত কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে 150 গজের ভেতরে না করে বাইরে তারা নিরাপত্তাজনিত বা কোনো কারণে তারা করবে, সেটা বাংলাদেশ মেনে নিবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে এটা যদি তারা ভেতরে 150 গজের বাইরে আন্তর্জাতিক আইন মেনে করে, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। তো সেই ক্ষেত্রে বাংলাদেশেরও প্রতিবাদ করার বা এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। এবং কূটনৈতিক চ্যানেলে আলোচনা করলে অবশ্যই একটা সুন্দর সমাধান আসবে এবং ওয়েল ইনফর্ম সমাধান আসবে বলে আমি মনে করি। এবং দুই দেশের মধ্যে এখন আলোচনা হচ্ছে, মাঝখানে যেটা শীতলতা একটু হয়েছিল, ডেভেলপ হয়েছে, আমি মনে করি যে একটা ভালো সমাধান আসবে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট ওই পাশে যেরকম বিজেপি শুভেন্দু বা বিজেপি সদস্যদের নিয়ে যে ধরনের ওই যে আমার আগের বক্তা বললেন যে একটা পলিটিক্যাল স্টান বা একটা ফলস ফ্ল্যাগ ক্রিয়েট করে উনি আগে যে ধারার মাধ্যমে এই নির্বাচনে একটা প্রভাব বিস্তার করেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ওখানেও যেটা করে এখানেও তারা করে। আমাদের এখানে তো বেহেশতে চলে যাওয়ার কথা বলে, তো ওখানে আমি জানি না যে হিন্দুত্ববাদী দলগুলো কি করে। এই দুই পার্টি আবার জোশনে জুলুস যেটা বলে আর কি, যে ওরকম ভাবে কিছু করে না বসে। কারণ এখন যেটা হয় যে এই গ্লোবাল কমিউনিকেশনের যুগে বা কানেক্টিভিটির যুগে দুই দেশের জনগণ যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন বিভিন্ন ভাবে একজন আরেকজনকে কমেন্ট করা বা আক্রমণ করা শুরু করে বা উত্তেজনা শুরু করে, সেটা কিন্তু কিছুটা হলেও দুই দেশের মধ্যে বা দুই দেশের জনগণের মধ্যে একটা উত্তেজনা ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে কূটনৈতিক আলোচনা এবং একটা ডিক্লারেশন দুই দেশের পক্ষ থেকে, সেটা আমি মনে করি সবচেয়ে সুন্দর এবং ওয়েল অ্যাকসেপ্টেড একটা সলিউশন হবে। আরিফুজ্জামান মামুন, আপনার সাথে কথা হচ্ছিল, একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, সেই জন্য আপনার কথা পুরোটা তখন শোনা হয়নি। আপনার কাছে আবারও ফিরছি এবং এই মানবিক জায়গাটা নিয়েও ফিরতে চাই। কিছুদিন আগেই, মানে এটা আসলে ভারতের কেন্দ্রীয় সরকার সবসময়ই বলে আসছে যে দুদেশের সম্পর্কের, দুদেশের স্বার্থের বিষয়টি মাথায় রেখেই এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে যাবে। কিছুদিন আগে বিক্রম মিশ্রির একটি সংবাদ সম্মেলনেই এই কথা উঠে এসেছে এবং তিনি একটি স্পেসিফিক একটা পয়েন্ট যেটি বলেছিলেন, যদি আমি ভুল না করে থাকি, যে সংবেদনশীল বিষয়গুলোতে দুই দেশের ক্ষেত্রেই স্বার্থ যেন রক্ষা হয় সেটি মাথায় রেখেই সিদ্ধান্তগুলো গৃহীত হবে, এরকম বলা হয়েছে। আমরা জানি যে সীমান্ত শুধু তো আসলে এই যে অভিবাসন প্রত্যাশীদের পুশিন কিংবা চোরাচালান, এর বাইরেও সীমান্তের নানান মানবিক দিকও আছে। এপারের মানুষ ওপারে মেয়ে বিয়ে দিয়েছে, সীমান্তে একটু গিয়ে দেখা করতে পারে, এরকম বেশ কিছু বিষয় আসলে আছে। তো সেই সীমান্তের মানুষগুলোর কিংবা এই যে গরু চড়াতে যাওয়া, জমিতে যারা ধানের কাজ করেন, খেতি কাজ করেন, তাদের বেলায় নানান মানবিক দিক আছে। এই সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার যখন বলছে দুই দেশের স্বার্থ সমুন্নত রেখে, অক্ষুণ্ণ রেখে সিদ্ধান্তগুলি গৃহীত হবে, তখন এই ধরনের মানে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা? না, অবশ্যই। আপনি এই ধরনের মন্তব্য দুই দেশের মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ সৃষ্টি করে এবং দুই দেশের সম্পর্কের জন্য একদম বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করে। দেখেন, আপনি যখন সীমান্তে আপনার ফেরানি লাশ জুড়ে থাকবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ভারত সম্পর্ক, আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, কারণ আমাদের সাথে ভারতের অনেকগুলো ইস্যু আছে। সেই ইস্যু নিয়ে আমরা প্রতিনিয়তই আমরা কথা বলছি। আর সবচেয়ে বড় হচ্ছে যে কোনো পররাষ্ট্রনীতি এই পৃথিবীতে নেই বলে আমি মনে করি। আর আপনি যেটা বললেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর একদম স্পষ্টভাবে দিয়েছেন যে আমরাও ভারতের বন্ধুত্ব চাই, কিন্তু আমরা অন্য দেশের সাথে আমরা আমরা আরিফুজ্জামান মামুনের সংযোগটি হারিয়েছি। এই বিষয় নিয়ে যেহেতু আমরা আলোচনার আসলে শেষ দিকেও আছি, মোহাম্মদ জগলুল হাসানের কাছ থেকে এই বিষয়ে একটা মন্তব্য ছোট করে জেনে নিতে চাই। যেটা বলবো আর কি, যে ভারত বাংলাদেশ দুটো প্রতিবেশী দেশ এবং কিন্তু আমার ভারত বক্তব্য ফিরে এসেছেন, সো আমি কন্টিনিউ করবো না, উনি বলবেন? জি না, আপনার কাছ থেকেই শুনি। আচ্ছা, তো যেটা হচ্ছে যে
আমাদের জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি আছে। আপনি ইউ ক্যান নেভার মেক ইন্ডিয়া ইউর এনিমি, এই জিনিসটা চিন্তা করতে হবে। তো আবার এটাও সত্যি যেটা আমার সহবক্তা বললেন যে আমি নত জানু কোনো ফরেন পলিসিতে তার বর্ষতা বা তাকে দেবতা মানবো বা আমি কৃতদাস এরকম কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবং জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটিতে ভারত বাংলাদেশের যে রিলেশন, এটা কিন্তু বেশিরভাগ ডিপেন্ড করে ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে জিও স্ট্র্যাটেজিক পাওয়ার পলিটিক্স বা পাওয়ার স্ট্রাগল আছে। এই আলোচনাটা আসলে অনেক বড় হয়ে যাবে, এই আলোচনায় যদি আমরা ঢুকি সেই সময়টি নেই। সেটা হচ্ছে যে ইন্ডিয়া, চায়না এবং ইউএসএ তাদের ইন্টারেস্ট অনুযায়ী এবং তাদের যে ডাইনামিক গুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে। তো ভারত বাংলাদেশের বাইল্যাটারাল রিলেশনের অনেক ফ্যাক্টর আছে জি। এবং যেটা সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা সামনে কোনো একদিন আলোচনা করব। আপনাদের দুজনকেই ধন্যবাদ, সময় একদম শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।